প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কিছুক্ষণ আগে হয়ে গেল ক্লাস টেস্ট 2 পেনাল কোড থেকে। তো এই পেনাল কোডে যদি কোনো প্রশ্নের উত্তরে আমি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি আনসার শিট, যে প্রশ্নটা আপনাদের কঠিন মনে হয়েছে বা নতুন মনে হয়েছে, বা আপনাদের মনে হচ্ছে যে এটা উত্তর হয়তো বা আমি সঠিক দিইনি, তো আমাকে সেটা জানালে আমি এটার উপরে একটু ক্লাস আলোচনা করে ক্লাস টেস্টের সলিউশনটা দেখিয়ে তারপরে মূল ক্লাসে আমরা ফিরে যাব। আজকে পেনাল কোডের সপ্তম ক্লাস হবে, ধারা 119 থেকে শুরু হবে। তো এখানে আমি একজনকে লাইনে ডেকে নিই। কারো যদি এই যে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে বলবেন, আমি সেটা সমাধান করে দিয়ে তারপরে ক্লাসে যাব। আর যদি এই প্রশ্নের উত্তর নিয়ে সমাধান নিয়ে কোনো কমপ্লেন না থাকে বা বুঝতে পেরেছেন সব 25টা এমসিকিউ, তাহলে আমরা ক্লাসে দেখা যাচ্ছে যে এগিয়ে যাব। একজন একটু হাত দেখিয়েছেন, যদিও হাত উত্তোলন না, কে আমি বুঝতে পারলাম না। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপুকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা দিয়েছেন? জি স্যার, দিলাম তো। কেমন হয়েছে? স্যার হয়েছে মোটামুটি। খুব ভালো না, খুব খারাপ মোটামুটি? না। কেন, পড়াশোনা করে পরীক্ষা দেননি? না স্যার, দিছি, পড়াশোনা করে পরীক্ষা দিছি আসলে। কিছু জানা প্রশ্ন মানে উপস্থিত আর কি, ইয়ে হয়ে গেছিল, মানে বুঝতে পারিনি, ভুল করে ফেলছি ও, জানা প্রশ্ন আর কি। জানা প্রশ্ন ভুল করলেই তো বিপদটা হয়। আপনি স্যার যেটা যে আমার জানেন সে- সেটাকে ভুল জি করা স্যার। যাবে না, আর যেটা জানেন না সেটা তো জানি জি না, স্যার। সেটাতে টাচ না করলেও সমস্যা নেই, কিন্তু জানা জিনিস ভুল করলেই তো ভয় লাগে বেশি। তো স্যার আমার 14 নম্বর প্রশ্নটা একটু, আর ওই 16 নম্বর প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করতে হবে। আচ্ছা, 14 এবং 16 এবং জি। অন্যরা আহ, চিন্তা করতে থাকেন কোনটা কোনটা আলোচনা করব। তো ওনার অনুরোধে 14 এবং 16। এখানে দেখেন বলছে যে কোনো ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেপ্তার কাজে সহায়তা করতে অস্বীকার করে, তিনি এর কোন ধারায় স্যার শাস্তিযোগ্য আসসালামু অপরাধ আলাইকুম। করেছে বল। ওয়ালাইকুম আসসালাম, একটু লাইনে থাকেন। করেছে মর্মে গণ্য হবে। এটা কিন্তু জুডিশিয়ারির 2023 সালের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা উত্তর ক, ধারা 187। খ, ধারা 187। 187 সেকশনটা দেখলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এটার উত্তরটা কি। তো 187 সেকশনটা আপনারা দেখলেই হয়ে যায়। 187-তে এই কথাটা বলা আছে অ্যাকচুয়ালি, এটা তো বোঝার কিছু নেই। মানে আমার তো আবার অন্য বই নাই স্যার, এই জন্য আমি বুঝতে পারি না, মানে ওই আপনার যে ইয়েটার মধ্যে, নোটের মধ্যে যা আছে ওই হিসাবে আমি বুঝতে পারছি, আমি তো 188 দাগাইছিলাম। ও আচ্ছা, এই সেকশনটা মেবি আমি পরে হয়তো অ্যাড করেছি, এই কারণে আপনাদের প্রবলেম হচ্ছে। তো এইটা যে নোট আপনাদের কাছে আমি পাঠাবো জি। প্রিন্ট করে, সেইটাতে এই সেকশনটা থাকবে। আমি লক্ষ্য করলাম এটা 23 সালে একটা সেকশনে প্রশ্ন আসছে, এটা নতুন নোটে চলে আসছে। তো যাই হোক, হ্যাঁ, এটা তো লিস্ট দেওয়াই আছে। এটার উত্তর হবে হ্যাঁ। ফারাখাবাদ। এটাই কয়েন, আর বাদ জি। বাকিগুলো কয়েন নয়। 16 নম্বর, বাংলাদেশি মুদ্রা জালকরণের সর্বোচ্চ কারাদণ্ড কোনটি? এটা হচ্ছে 232 ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, মানে এটা জি। শুধু জানতে জানতে হবে, এটা তো বোঝার কিছু নেই। ওই ধারাটা হয়তো বা আপনার পড়া হয়নি, এই কারণে হয়তো বা বুঝতে পারছেন না। তো ঠিক ঠিক আছে, আপনার প্রিন্ট নোট পাওয়ার পরে এই পরীক্ষাগুলো আর এরকম আর প্রবলেম ওখানে হবে কিন্তু না। বলা ছিল যে 10 বছর ঊর্ধ্বে হলো যাবজ্জীবন, যাবজ্জীবন আগে ছিল, তারপর অবৃত্তি ছিল 10 বছর। তো এখানে তো এখানে যাবজ্জীবন আছে, 10 বছরও আছে। কিন্তু সর্বোচ্চ কথাটা বলা আছে যে প্রশ্নে। এই জন্য এই জন্য আমরা যাবজ্জীবনই দেবো। হ্যাঁ, সর্বোচ্চ মানে কি সবচেয়ে বেশি কোনটা, 10 বছর বেশি না যাবজ্জীবন বেশি? না, যাবজ্জীবন বেশি। তাহলে যাবজ্জীবন হবে এই সেন্সে। ঠিক আছে। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো প্রশ্নে আছেন কোনো স্যার? প্রবলেম? হ্যাঁ, ভালো আছে। প্রশ্নে কোনো প্রবলেম? স্যার প্রশ্নে প্রবলেম না হয়েছে, আমার হচ্ছে এই যে ইংলিশে ঘুরাই দেওয়া হয়েছে, মানে হুম। ইংলিশ যেটা যেখানে দেওয়া হয়েছে এইখানে আমি দেখলাম হচ্ছে আমার সমস্যা করছে 9-10। হুম। আর হচ্ছে
এই 9-10-এ এখানে বেশি সমস্যা। এখানে 9 এবং 10-এর যেমন আপনার উত্তর হবে ঘ, যে ফোর্স অর ভায়োলেন্স, বাংলায় ছিল হচ্ছে সহিংস, বেআইনি সমাবেশ, সেটাই রায়োটিং, এভাবে একটা প্রশ্ন ছিল। আর এইটা হচ্ছে দাঙ্গার যে সেকশন 146, সেখানে কিন্তু এক ইংলিশটা দেওয়া ছিল, ইংলিশের মধ্যে এই স্পোর্টস অর ভায়োলেন্স এটা হাইলাইট করা ছিল। এভাবে প্রশ্ন আসলে আপনাকে পারতে হবে, এভাবে আপনাকে রেডি হতে হবে, সবার উদ্দেশ্যে বলছি। জি তারপরে স্যার, আর এইটা, 10-এর এই যে প্রশ্ন এইটাতে কিন্তু 10 নম্বর, ইস মেম্বার, এভরি মেম্বার, অ্যানি মেম্বার, অল মেম্বার, এখানে সবগুলো উত্তরই মনে হয় চারটাই সঠিক, এরকম মনে হচ্ছে না দেখে? জি স্যার, আমি তো অনেকক্ষণ চিন্তা করছি এইটা নিয়েই শুধু। তো এখানে এভরি মেম্বার হবে, খ উত্তর হবে 149 ধারার যে কমন ইন্টেনশন এবং সরি কমন অবজেক্ট, কমন অবজেক্টের যে সেকশন 149, এখানে এই লাইনটা দেওয়া আছে, ওই লাইনটাই জাস্ট স্যার তুলে আমি দেওয়া হয়েছে। তো ওইভাবেই এখানে উত্তরটা করছি, এভরি আমার মেম্বার, এই যে এভরি আমি স্যার মেম্বারটা ওইভাবে হতে হবে। কমন অবজেক্ট দেখছি, যখন চিন্তা করছি কমন ইন্টেনশন তো 34-এ, কমন অবজেক্ট হচ্ছে 149-এ। এইভাবে হুম, একটা চিন্তা চিন্তা করে দিছি, খ দিছি, অনুমান করে দিছি, কিন্তু হয়েছে। হয়েছে। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এভাবে আপনাদেরকে রেডি করা হবে, ধীরে ধীরে দেখবেন যে ক্লাস টেস্ট 1-এর থেকে ক্লাস টেস্ট 2 একটু কঠিন হলো, ক্লাস টেস্ট 3 হয়তো বা এর থেকে আরেকটু বেশি কঠিন হবে। ধীরে ধীরে আমি লোডটা দিব আপনাদের। তো লোড নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন, নিয়মিত দেখা যাচ্ছে যে খাবারগুলো ঠিকভাবে খাবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, নিয়ম নিয়ম কানুন মেনে। যেমন আমার কয়েকজন স্টুডেন্ট অসুস্থতার কারণে পরীক্ষা ভালো দিতে পারছে না বা পরীক্ষা দিতেই পারছে না, তো তারা তো পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, পেনাল কোডের মতো একটা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে সাবজেক্টের অর্ধেক কমপ্লিট হয়ে গেল, 15 দিন ধরে ক্লাস হচ্ছে। জি স্যার। তো আর কারো যদি আলোচনার প্রয়োজন মনে করেন, না করেন, সেই ক্ষেত্রে আমি স্যার, আমি আর একটা জিনিস হয়তোবা একটু করে একটু গোলায় ফেলছি। সেটা হচ্ছে সুইসাইডের, এই যে অ্যাটেম্প টু কমিট সুইসাইড, এটা আমি হুম, তো অনেকক্ষণ চিন্তা করে আমি উত্তরটা বের করতে পারি না। এই যে সিম্পলি, সিম্পল, রিগোরাস আর আইদার এই যে ডেসক্রিপশন, আমি। এখানে এই যে অ্যাটেম্প টু কমিট সুইসাইড, জি স্যার। অপরাধটির কারাদণ্ডের প্রকৃতি কেমন, কারাদণ্ডের প্রকৃতি বলতে কি, এটা সশ্রম হবে না বিনাশ্রম হবে, না যে কোনো হবে? তো সশ্রমের ইংরেজি হচ্ছে রিগোরাস, বিনাশ্রমের ইংরেজি হচ্ছে সিম্পল, এটা 53 ধারায় তো আমরা জানি এই বিষয়টা। আর সশ্রম অথবা বিনাশ্রম যদি হয়, এটার ইংরেজি হচ্ছে আইদার ডেসক্রিপশন। তো সুইসাইডের জন্য কিন্তু সিম্পলটা হবে বিনাশ্রম, দেখবেন আমার নোটে গাঢ় করা আছে, বিনাশ্রম মানে সিম্পল উত্তর হবে। ঠিক আছে, মানে বিনাশ্রম কারাদণ্ড, এটার ইংরেজি হচ্ছে সিম্পল। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আর আইদার ডিসক্রিপশন মানে আইদার সিম্পল অর রিগোরাস, এটা বোঝায় আইদার ডিসক্রিপশন, মানে যে কোনো বর্ণনার সিম্পল হতে পারে, রিগোরাসও হতে পারে, অর্থাৎ বিনাশ্রম হতে পারে, সশ্রম হতে পারে। জি স্যার। আর আমি আর কোনো যেটা প্রবলেম বুঝলাম আছে? স্যার, একটু ইংলিশে করে দেওয়া হয়েছে, একটু ঘুরাই দেওয়া হয়েছে, যেটা আমি সেটাই একটু দেখলাম। অনেক সময় দেওয়া লাগছে, কিন্তু কমন হলে আর সমস্যা হয়নি। কমন হবে না যদি জানি পরীক্ষায়, এরকমই হবে। কমন কিছু দিয়েছি, আনকমনই, আনকমন কিছু দিয়েছি, এইভাবে আনকমনের পরিমাণটা বাড়তে থাকবে। কিন্তু আনকমন প্রশ্নের মান, একটু ঘুরাই দিতে, এটা নিয়ে একটু চিন্তা করা লাগছে। হ্যাঁ, তো চিন্তা তো করতে হবে। আর প্রশ্নের মান সম্পর্কে কি বলবেন, কেমন হয়েছে প্রশ্ন? তার প্রশ্নের মান তো ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমি মান মেনটেন করার চেষ্টা করি, ধীরে ধীরে কঠিনের দিকে যাই, তো চেষ্টা করব এইটা। আর তাহলে যদি আপনাদের প্রশ্ন নিয়ে কমপ্লিট না থাকে, আমি মূল ক্লাসে চলে যাব। আমি রাজ্জাক ভাইকে একটু লাইনে আসার জন্য অনুরোধ করছি, যদি সম্ভব হয় আসবেন রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই মেবি অ্যাক্টিভ নাই, ইনঅ্যাক্টিভ হয়ে আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা জি স্যার। দিয়েছেন? জি স্যার, পরীক্ষা দিয়েছি স্যার। আপ- আচ্ছা, এখানে দেখেন যে 23 নম্বর যে প্রশ্ন, হ্যাঁ, জি স্যার। স্ক্রিনে দেখা যাচ্ছে। জি স্যার, দেখা এখানে বলা যাচ্ছে হচ্ছে 78 ক্যাটাগরি। আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে জি যদি আত্মহত্যাকারীর বয়স হয়। জি উত্তর হচ্ছে কোনোটি নয়। জি এখন স্যার। আপনি বুঝিয়ে দেন এটা কেন কোনোটি নয় হবে। স্যার এখানে 18 বছরের কোনোটি না কম, হবে এই কারণে, 18 কারণ বছরের বেশি, আবার ন্যূনতম 18 বছর, কোনোটি নয়। এটা কিন্তু জুডিশিয়ারি 14 সালের জি স্যার। প্রশ্ন, অপশনগুলো খুবই ক্রিটিক্যাল। জি স্যার,
এখানে বল। আত্মহত্যাকারীর বয়স ম্যাটার করে না, কারণ কি প্ররোচনা দিল তার বয়সটা মেইন আর কি। এখানে বলা হচ্ছে যদি আত্মহত্যাকারীর বয়স হয়, এই জন্য কোনোটি হবে না আর কিছু। এখানে ধারা 305 এবং 306, একটা জি হচ্ছে স্যার। আত্মহত্যাকারীর বয়স হচ্ছে, আত্মহত্যাকারী যে মানে ভিকটিম, যে আত্মহত্যা জি করছে, জি যে আত্মহত্যা করছে সে তো ভিকটিম। এখানে জি স্যার। ভিকটিমের বয়স কত সেটা তো ম্যাটার করে না, না ম্যাটার স্যার, করে যে প্ররোচনা দিচ্ছে তার বা বয়স তার। সহায়তা দিচ্ছে অ্যাবেটরের বয়স কত সেটা ম্যাটার করছে। তাহলে জি স্যার। অ্যাবেটরের বয়স 18 হোক বা 18 বছরের বেশি হোক বা কম হোক, কম বয়স। তখন এটা ম্যাটার হবে। কিন্তু এখানে প্রশ্ন চেয়েছে যদি আত্মহত্যাকারীর বয়স হয়, তার মানে এখানে আত্মহত্যাকারীর বয়সটা কোনো ম্যাটার নাই, তাই এটা কোনোটি সত্য নয়। অর্থাৎ সকল ক্ষেত্রে যদি 18 বছরের কমও হয়, 18 বছরের বেশি হয়, সকল এখানে যদি কোনোটি নয় না দিয়ে যদি বলতো যে বয়স, আত্মহত্যাকারীর বয়স এখানে বিবেচ্য বিষয় নয়, সেটা উত্তর হতো। অথবা জি আত্মহত্যাকারীর বয়স আহ যে কোনো বয়স, যে কোনো বয়সের, যে কোনো জি বয়সী, এরকম শব্দ যদি থাকতো অপশনে সেটা উত্তর হতো। ঠিক আছে, তার মানে এই তিনটা উত্তর হবে না, এই কারণে এটা জি। উত্তর। এই মানে সঠিক প্রশ্ন উত্তর স্যার এই দুই বের প্রশ্নে। না পারলে অ্যান্সার করা কঠিন, হঠাৎ মনে করবে হ্যাঁ, বয়সটাই চেয়েছে, এরকম আর হ্যাঁ, কি। তো এখানে আত্মহত্যাকারীর বয়স 305-এ বলা হচ্ছে, আর 306 মিলে যে শিশু হোক আর শিশু না হয়ে বড় যারা আছে, সাবালক হোক, সেক্ষেত্রেও দুই ক্ষেত্রে কিন্তু কি হবে, অপরাধ হবে। সেক্ষেত্রে সাজা, যে প্ররোচনা দিল বা সহায়তা করলো, সাজাটা কম বেশি হবে তার। কিন্তু এই যে আত্মহত্যাকারীর বয়সটা ম্যাটার না, অর্থাৎ দুইটা সেকশন ডেডিকেটেড আছে এটার সাজা দেওয়ার জন্য। অতএব যে বয়সের হোক না কেন সাজা পাবেই। এখানে বলছে ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হবে, এই যে দণ্ডপ্রাপ্ত হবে কথাটাই কিন্তু এখানে একটা ট্রিকি কোশ্চেন, যে এর দণ্ডপ্রাপ্ত হবে, সহায়তাকারী দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারী বয়স হয়। তার মানে আত্মহত্যাকারীর বয়স যাই হোক না কেন, সহায়তাকারী সব ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত হবে। বোঝা গেল? জি স্যার। তো আপনি এটা আবার একটু রিভিশন হলো, আর যারা নতুন স্টুডেন্ট তারা এটা কিন্তু খুবই ট্রিকি কোশ্চেন। আপনাদের যাদের নতুন স্টুডেন্ট বুঝতে পারলেন তো পারলেন, না পারলে আমাকে প্রয়োজন আবার নক করবেন, আমি বুঝিয়ে দিব। এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, আমার আগের ব্যাচে মিনিমাম 20 জনকে আমার এটা আলাদাভাবে বুঝিয়ে দিতে হয়েছে। তো আজকে আমরা চলে যাই ক্লাসে। আজকে পার্ট 7। স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এই যে চলে আসছে। আচ্ছা, মনিরুল ভাই বলবেন যে স্ক্রিনে নোটটি দেখা যাচ্ছে কিনা, পার্ট 7, 7, ধারা 319 থেকে 338 এ আলোচনা করা হবে, দেখা যাচ্ছে কিনা নোটটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। জি স্যার, সবকিছুই ওকে। আচ্ছা, সিরাতুন আপু, আপনি হাতটা নামিয়ে নেবেন, যেহেতু এই মুহূর্তে আপনার কোনো প্রশ্ন নেই। আবার যখন প্রশ্ন করার দরকার হবে আবার হাত উত্তোলন করবেন। হাতটা নামিয়ে নেন, আমি ক্লাসটা শুরু করি। কারণ হাত যে উত্তোলন করে রাখলে মানে সামনে শুধুমাত্র আমার সামনে দেখা যাচ্ছে আপনার হাতটা, বারবার চোখ চলে যাচ্ছে সেখানে। ধন্যবাদ। তো যথারীতি আমরা ক্লাস যেভাবে বোঝাই সেভাবে বুঝিয়ে দিই, কারো প্রবলেম হলে হাত উত্তোলন করবেন, এবং ক্লাসের শেষে আবার সবাইকে কথা বলার সুযোগ দিব, জেনে বলতে চাইবেন। এটা হচ্ছে ষোড়শ অধ্যায় চলছে। ষোড়শ অধ্যায় বলতে অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি, মানব শরীরের বিরুদ্ধে কোনো যদি অপরাধ হয় সেটা। তো এখানে আমরা আজকে ধারা 319 থেকে 338-এ, অর্থাৎ আঘাত সংক্রান্ত যে ধারাগুলো আছে, আঘাতের আরো একটা বাংলা আছে কি, জখম। আমরা সাধারণ ভাষায় জখমও বলতে পারি, এবং প্রশ্নে জখম শব্দ দিয়েও প্রশ্ন আসে। ইংরেজি একটাই হার্ট, বাংলা হচ্ছে আঘাত বা জখম। 319 প্রথমে আছে সংজ্ঞা সংক্রান্ত ধারা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির, তিনটা পয়েন্ট আছে, দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য। দৈহিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা বলতে ব্যথা করবে, পেন করবে শরীরে, ইংরেজি হচ্ছে বডিলি পেন, ডিজিজ আর ইনফার্মিটি। তো কেউ যদি আঘাত করে তাহলে শরীরে কি হবে, যন্ত্রণা হবে, দৈহিক যন্ত্রণা হবে, মানে পেন করবে।
অনেক সময় পেন কিলার খেতে হতে পারে। ব্যাধি হয়ে যাবে, আঘাতের ফলে সেখানে ক্ষত হয়ে যেতে পারে। ক্ষত হয়ে গেলে সেখানে ডিজিজ বা কোনো রোগ সৃষ্টি হতে পারে, ব্যাধি সৃষ্টি হতে পারে। অথবা বৈকল্য, বৈকল্য বলতে বিকল করে দেওয়া, অচল করে দেওয়া, এমন একটা হয়তো বা আঙ্গুলে আঘাত করলো, আঙ্গুলটা ভেঙে একেবারে বিকল হয়ে গেল, কাজ করছে না, বা হাত ভেঙে দিল, এরকম কোনো কিছু যদি করে তাহলে সেইটা কিন্তু তবে তা আঘাত বা জখম হিসেবে গণ্য হবে। তো এখানে 319-এ আঘাত বলতে কিন্তু সিম্পল সিম্পল বা সাধারণ আঘাতকে বোঝানো হয়। 319-এ সাধারণ আঘাতকে বোঝানো হয়, অর্থাৎ শুধু হার্ট বলতে কিন্তু সিম্পল হার্টকে বোঝানো হয়। তো এরপরে আমরা চলে যাই যে এই যে আঘাত করা হলো সেটা যদি আঘাতটা সাধারণ হয় তো সিম্পল 319, আর যদি আঘাতটা গুরুতর হয় মানে একটু বড় ধরনের আঘাত হয়, ক্ষতটা বড় ধরনের হয়, এটা ছোটখাটো আর বিষয় থাকলো না, তাহলে কি হবে? সেটাকে বলা হচ্ছে গুরুতর বা মারাত্মক আঘাত বা জখম। তাহলে গুরুতর আঘাত বা গুরুতর জখম, মারাত্মক আঘাত বা মারাত্মক জখম। ইংরেজিতে গ্রিভিয়াস হার্ট একটা ইংরেজি, বাংলা অনেকগুলো হতে পারে, এবং আরো নতুন নতুন বাংলা শব্দ আসতে পারে, যেখানে আপনাদের বুঝে নিতে হবে গুরুতর বা মারাত্মক জখম বা আঘাত, এটা ইংলিশে হচ্ছে গ্রিভিয়াস হার্ট। এটার সংজ্ঞা আছে এই 320-এ। তাহলে 8টি ক্ষেত্রে আঘাতকে গুরুতর গণ্য করা হয়। কোন 8টি ক্ষেত্রে আমরা দেখে নিই। পুরুষত্বহীন করে দেওয়া, ইংলিশ হচ্ছে ইমাসকুলেশন। ইমাসকুলেশন, মাসকুলেশন বলতে পুরুষত্ব, এবং ইমাসকুলেশন মানে পুরুষত্বহীন করে দেওয়া, মানে একজন পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা কেড়ে নেওয়া, তার যে প্রাইভেট পার্ট সেখানে আঘাত করা এবং সেটার মানে বিকল করে দেওয়া, এরকম। এটা করে দিলে সেটা গুরুতর আঘাত। স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা, যে কোনো চোখের বলতে হয় বামটা অথবা ডানটা অথবা উভয়টা। পার্মানেন্ট প্রাইভেশন অফ দ্য সাইট অফ আইদার আই, যে কোনো চোখের দৃষ্টি নষ্ট করা। স্থায়ীভাবে যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা। যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন। অঙ্গ বলতে আমরা আহ, ন মানে আঙ্গুল, তারপর হাত, বাহু, তারপর কান, নাক, এগুলো মানে বাহ্যিক অঙ্গ, আবার ইন্টারনাল যে আহ, অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোও বোঝায়। তো সেগুলো যদি ক্ষতি সাধন করা হয়, অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন মানে যদি অল্প ক্ষতিও করে তাও গ্রিভিয়াস হার্ট, আর স্থায়ী ক্ষতি সাধন করে তাও সেটা গ্রিভিয়াস হার্ট হবে। মস্তক, মস্তক বলতে মাথা, হেড, তারপরে মুখমণ্ডল মানে পুরো ফেস স্থায়ীভাবে বিকৃতি করা, পার্মানেন্ট ডিসফিগারেশন অফ হেড অর ফেস। অস্থি মানে হাড়, দন্ত মানে দাঁত, ভঙ্গ ভগ্ন মানে ভেঙে ফেলা, ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ এ বোন অর টুথ, দাঁত বা হাড় ভেঙে ফেলা অথবা ডিসলোকেট করে দেওয়া, এক জায়গায় ছিল আঘাতের মাধ্যমে সেটা সরে যাওয়া, ডিসলোকেট করা, তাহলে সেটা গ্রিভিয়াস হার্ট হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আঘাত, এমন আঘাত করলো যা জীবন বিপন্ন করে, মানে মৃত্যু ঝুঁকি চলে আসছে এরকম আঘাত, অথবা 20 দিন প্রচন্ড যন্ত্রণা দেয়, বা সাধারণ কাজকর্মে মানে অসমর্থ হয়ে পড়ে, মানে স্বাভাবিক চলাফেরা বা কাজকর্ম করতে পারছে না, 20 দিন ব্যাপী যাকে বেড রেস্টে থাকতে হবে, সেটাকে বলা হবে গ্রিভিয়াস হার্ট। তো এখানে ইংরেজিটা দেওয়া আছে হচ্ছে 8 নম্বর পয়েন্টের, এনি হার্ট হুইজ ইনডেঞ্জার্স লাইফ, মানে এই যে জীবন বিপন্ন করা, অর হুইচ কজেস দ্য সাফারার টু বি ডিউরিং দ্য স্পেস অফ 20 days ইন সেভার বডিলি পেন, অর্থাৎ প্রচন্ড শরীরে ব্যথা করবে, অর আনএবল টু ফলো হিজ অর্ডিনারি পারসুইটস, মানে সাধারণ যে কাজকর্মগুলো সেগুলো সে করতে পারবে না, অন্যের সহযোগিতা লাগবে, মানে রোগী হয়ে সে বিছানাগত হয়ে যাবে 20 দিন। এই ধরনের পরিস্থিতি হলে আঘাত আর আঘাত থাকে না, সেটা হয়ে যায় গুরুতর বা গ্রিভিয়াস। এখন এই যে 319 এবং 320 ধারায় হার্ট এবং গ্রিভিয়াস হার্ট দুইটা যে সংজ্ঞা দেওয়া হলো, তো কোনো মানুষ হার্ট বা গ্রিভিয়াস হার্ট হলেই হবে না, সেটা যদি প্রাইভেট ডিফেন্সের মাধ্যমে হয়
বা জেনারেল এক্সেপশন যদি এর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু এগুলো আবার কি হবে না, অপরাধ হবে না। অথবা যদি অ্যাক্সিডেন্টালি কেউ নিজে থেকেই যদি আঘাতপ্রাপ্ত হয়, পা পিছলে পড়ে গেল, আঘাত হলো, তাহলে তো সেটা অপরাধ হবে না। তাহলে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে দিতে হবে। এবং 321-এ বলছে এটার একটা গুরুত্বপূর্ণ শর্ত যে ইচ্ছাকৃতভাবে আঘাতটা করতে হবে, ইন্টেনশনালি হার্ট করতে হবে। তার মানে শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে আঘাতেরই শাস্তির বিধান আছে। 322-এ বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করতে হবে, ইন্টেনশনালি গ্রিভিয়াস হার্ট করতে হবে। শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতেরই শাস্তি আছে, অনিচ্ছাকৃতভাবে হলে শাস্তি নাও হতে পারে। বা এই যে সেকশনগুলো আছে 319, 320, এই সেকশনের যেটা ক্লেম করা হবে সেইটা প্রযোজ্য হবে না যদি ইচ্ছাকৃতভাবে না হয়। এবার আমরা 323 থেকে শুরু করে বাকি যে সেকশনগুলো পড়বো সবগুলোই সাধারণ আঘাত এবং গুরুতর আঘাত, সাধারণ অস্ত্র দিয়ে বা অস্ত্র ছাড়া, এবং মারাত্মক অস্ত্র দিয়ে সাধারণ আঘাত বা গুরুতর আঘাতের যে সাজাগুলো আছে বিভিন্ন পরিস্থিতিতে ঘটনার বিষয় মানে ঘটনার যে গ্র্যাভিটি বা ঘটনার যে গুরুত্ব সেই বিবেচনায় কোন সেকশন হবে সেটার বর্ণনা সহ আমরা শাস্তিগুলো দেখে নিই। 323, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ব্যক্তিকে যদি ধাক্কাও দেয়, একটা চড় দেয়, বা একটা ঘুষি দেয়, হয়তোবা কিছুক্ষণ ব্যথা হলো, তারপরে থেমে গেল বা কিছুই হলো না খুব একটা, তাও 323-এ মামলা হয়। আঘাতের শাস্তি 323-এ মানে সাধারণ আঘাতের শাস্তি সিম্পল হার্ট, মানে কোনো অস্ত্র ছাড়া বা অস্ত্র হলেও সেটা সাধারণ অস্ত্র দিয়ে। অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এখানে 1,000 টাকা অর্থদণ্ড ফিক্সড করা আছে সর্বোচ্চ, অথবা উভয় দণ্ড। 324, মারাত্মক অস্ত্র বা বিষ বা এসিড বা পশু দ্বারা, পশু বলতে কারো পোষা কি আছে, কুকুর আছে বা হাতি আছে বা পোষা ঘোড়া আছে বা পোষা গরু আছে বা অন্যান্য প্রাণী আছে, যে প্রাণী ব্যবহার করে সে মালিক সেই পশুকে ব্যবহার করে অন্য কাউকে যদি আঘাত দেয়, অ্যাজ এ উইপন অ্যানিমেলটা ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু 324 ধারায় আঘাতের সাজা। তাহলে 324 কিন্তু সাধারণ আঘাত। অনূর্ধ্ব অনূর্ধ্ব 2 বছর, অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, সেই সাথে অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 325, গুরুতর আঘাতের শাস্তি, এখানে গুরুতর আঘাত অস্ত্রের কথা উল্লেখ নেই, তার মানে সেটা যখন অস্ত্রের কথা উল্লেখ থাকবে না তখন ধরে নিতে হবে অস্ত্রই নেই অথবা সাধারণ অস্ত্র। অনূর্ধ্ব 7 বছর, এখানে কিন্তু প্লাস অর্থদণ্ড আছে, মানে এখানে অ্যান্ড ফাইন, আর এখানে অর ফাইন, এখানে অর ফাইন। 326, মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি, 326 ধারাটা কিন্তু নন বেলিয়েবল সেকশন, মানে জামিন হয় না। 323, 24, 25 এই ধারায় যদি মামলা হয় জামিনযোগ্য ধারা, সহজে জামিন হয়ে যায়। কিন্তু 326 ধারার যদি এলিমেন্ট থাকে গুরুতর আঘাত আবার গুরুতর বা মারাত্মক অস্ত্র দিয়ে, সেক্ষেত্রে জামিন হবে না, কারণ এইটার সাজা অনেক বড়। কি, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, অর্থাৎ এর সাথে অবশ্যই অর্থদণ্ড দেওয়া আছে অ্যান্ড ফাইন। তাহলে 326-এর খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, বহুল ব্যবহৃত আদালতে একটি সেকশন যেটাতে অনেক মামলা হয়। আর 326-এ এই মামলা প্রমাণ করতে হলে অবশ্যই কি এমসি লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে। ডাক্তারের যদি মেডিকেল সার্টিফিকেট না থাকে 326 ধারার কোনো ভ্যালু থাকবে না, কারণ সেটা গুরুতর আঘাত কিনা, সেটার আঘাতের যে নেচার, কাট ইনজুরি না ফ্র্যাকচার না কি হয়েছে সেটা ডাক্তারই বলতে পারবে। কাট ইনজুরি হলে কতটা গভীর হয়েছে, কতটা প্রস্থ হয়েছে, মানে লম্বা কতটুকু, প্রস্থ কতটুকু, কতটুকু গভীর সে কাটটা, সেটা তো ডাক্তারই বলবে, সাধারণ মানুষ দেখে বললে হবে না। তারপরে 326-এ উভয় চোখ উপড়ে ফেলা, এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ, মস্তক মানে মাথা, মুখমণ্ডল যদি বিকৃত করা হয়, তাহলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তাহলে এটা কিন্তু মৃত্যুদণ্ডের, পেনাল কোডে মোট 10টি মৃত্যুদণ্ডের সেকশন আছে। 511-টির মধ্যে মানে 10টি সেকশনে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মধ্যে 326A এটি একটি মৃত্যুদণ্ডের ধারা, অতএব এটি গুরুত্বপূর্ণ একটি ধারা।
এখানে তারপরে আছে 329, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া। আমরা জোর করে সম্পত্তি ছিনিয়ে নেওয়াকে সাধারণ ভাষায় কি বলি? ছিনতাই করেছে। ছিনতাই করা, এটাকে কিন্তু আইনের ভাষায় বলা হবে এক্সটর্শন। তো এক্সটর্শন বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য যদি গুরুতর আঘাত করে, তাহলেও শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। খুবই গুরুত্বপূর্ণ সেকশন 329। 331, বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায়। অপমানে এই অপরাধটি আপনি করেছেন, এইভাবে অনেক সময় রিমান্ডে নিয়ে পুলিশ এটা করার চেষ্টা করে, জোর সৃষ্টি করে, করে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে, এরকম আমরা শুনেছি। হয়তোবা বাস্তবে হয় বা হতো, কম বেশি হয় বলেই তো এই সেকশনটা এসেছে। এটা কোনো পুলিশ যদি করে, পুলিশ অপরাধী হবে, বা সাধারণ ব্যক্তি যদি করে, যে কোনো ব্যক্তিকে সে দোষ করেছে এটা যদি স্বীকার করে নিতে বলে তার পক্ষে, বা তাকে হয়তো বা ফাঁসানোর জন্য, বা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার উদ্দেশ্যে গুরুতর আঘাত করলে শাস্তি হবে 10 বছর। 332, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার উদ্দেশ্যে আঘাত যদি করা হয়, তাহলে অনূর্ধ্ব 3 বছর সাজা হবে। 334, প্ররোচনার ফলে ইচ্ছাকৃতভাবে যদি আঘাত করা হয়, তাহলে অনূর্ধ্ব 1 মাস। এখানে দেখেন, প্ররোচনা দিল যে ওকে মারো, মেরে দিল। একজন প্ররোচনা দিচ্ছে আরেকজনকে যে আরেকজনকে মারো, তাহলে এখানে মনে করেন 3 জন ব্যক্তি আছে। এই ব্যক্তি এই ব্যক্তিকে বলছে যে একে মারো, তাহলে একজন আরেকজনকে যদি প্ররোচনা করে, এখানে আমি 3টা কলম নিয়ে উদাহরণ দিই। মনে করেন যে এখানে একটা মার্কার পেন আছে, এই মার্কার পেন এই রেড পেনকে বলছে যে তুমি এই এই ব্ল্যাক একে মারো। তাহলে এ প্ররোচনাকারী বা অ্যাবেটর, এই এ হচ্ছে আসামি হবে ভিকটিম, এই ব্ল্যাক হবে ভিকটিম, আর এ হচ্ছে অ্যাকিউজড আসামি। তো এই আসামিকে যখন ধরবে রেডকে, তখন এই মার্কার যে মোটা কলম তার কথাও তো বলে দিবে, তাহলে প্রকৃতপক্ষে এই 2জন হবে আসামি আর এই হবে ভিকটিম। তাহলে এটা করলে 1 মাস সাজা হবে, এবং 500 টাকা অর্থদণ্ড ফিক্সড করা আছে। 335, প্ররোচনার ফলে ইচ্ছাকৃত গুরুতর আঘাত। 334 হচ্ছে সাধারণ আঘাত। 335 কাজ একই, কিন্তু আঘাত হয়ে গেল একটু বড়, গুরুতর আঘাত। 1 মাস থেকে বেড়ে 4 বছর হয়ে গেল, আর অর্থদণ্ড বেড়ে হয়ে গেল 2000 টাকা। কারণ চিকিৎসা করাতে হবে। তাই এই টাকাটা অনেক সময়, এই যে অর্থদণ্ড যেগুলো ফাইন করা লেখা আছে পেনাল কোডে বা অন্য আইনে যে ফাইনগুলো করা হয়, সেগুলো কোথায় যায়? যদি উল্লেখ করে দেয় যে এটা ভিকটিম পাবে ভিকটিমের চিকিৎসা বা অন্য কাজে ব্যবহার করার জন্য, তাহলে ভিকটিম টাকাটা পাবে। এটা যিনি বিচারক জাজমেন্ট দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। আর যদি উল্লেখ না করে, তাহলে এটা হচ্ছে রাজস্ব হিসাবে সরকারি কোষাগারে চলে যাবে। অনেক সময় আংশিক ভিকটিম পাবে, আংশিক সরকারি কোষাগারে যাবে, এটাও অনেক সময় লিখা হয়। 338 জনপথে বেপরোয়াভাবে গাড়ি বা ঘোড়া চালিয়ে, অর্থাৎ র্যাশ ড্রাইভিং করে গুরুতর যদি আঘাত করা হয়। এর আগে আমরা দেখলাম যে র্যাশ ড্রাইভিং করে মৃত্যু ঘটানো, আগের ক্লাসে পড়েছি। আর এখানে হচ্ছে র্যাশ ড্রাইভিং করে গুরুতর আঘাত করলো, গ্রিভিয়াস হার্ট করলো, তাহলে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে। এখানে গুরুত্বপূর্ণ যে সেকশনগুলো, 3টা সেকশনে প্রচুর মামলা হয়। ধারা 323, 326 এগুলো মনে রাখার। 323, 24, 25, 26, সেকশন 323, 324, 325 এবং 326, এই যে 4টি সেকশন, এই 4টি সেকশন মনে রাখার আমি একটি কৌশল এখানে দিয়েছি। এই কৌশল অনুসারে দেখেন যে ডান পাশে আছে সিম্পল হার্ট ফার্স্ট, মানে প্রথম 2টা সেকশন সিম্পল হার্টের, আর লাস্ট 2টি সেকশন এখানকার গ্রিভিয়াস হার্ট বোঝায়। তার মানে এই 2টাতে সিম্পল হার্টের বর্ণনা করছে, আর লাস্টে 2টাতে গ্রিভিয়াস হার্ট বর্ণনা করছে। আর বাম পাশে ব্লান্ট উইপন, অর্থাৎ ওড, ওড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। দেখেন 23 এবং 25 দুইটা বিজোড় সংখ্যা, তাই যেগুলো বিজোড় সেগুলো হচ্ছে ব্লান্ট উইপন। বিজোড় ব্লান্ট, বিজোড়েও ব আছে, ব্লান্টেও ব আছে, এভাবে মনে রাখবেন। তাহলে যেটা পড়াচ্ছিলাম যে ডান পাশে আমাদের লেখা আছে সিম্পল হার্ট মানে সাধারণ আঘাত ফার্স্ট, অর্থাৎ প্রথম 2টা 323 এবং 324, এবং ডান পায়ে পরের 2টা অর্থাৎ লাস্ট 2টা গ্রিভিয়াস হার্ট।
আর এই পাশে যদি আমরা দেখি ওড নাম্বার, ওড মানে বিজোড়, 23 এবং 25 এই দুইটা বিজোড় সংখ্যা, 323 325। তো যদি ওড হয় তাহলে বিজোড়, বিতে হচ্ছে ব্লান্ট, ব্লান্ট উইপন মানে কোনো অস্ত্র থাকবে না, অথবা ভোঁতা অস্ত্র, যেটা শার্প না, মারাত্মক অস্ত্র না, সাধারণ অস্ত্র যেটা ধারালো না। আর শার্প উইপন এটা হচ্ছে ইভেন নাম্বার, অর্থাৎ ইভেন বলতে জোড় সংখ্যা, যে দুইটা জোড় সংখ্যা সেগুলো হচ্ছে আপনার শার্প উইপন বোঝাবে। যেমন এখানে শার্প উইপনের মধ্যে যেগুলো আছে, যদি আগ্নেয় অস্ত্রও যদি হয়, যদিও সেটা শার্প না, যেমন রিভলভার, পিস্তল, বন্দুক, এগুলোও কিন্তু মারাত্মক অস্ত্র বা শার্প উইপনের মধ্যে পড়বে। ধারালো কোনো চাকু, ছোরা, বটি, হাসুয়া, বল্লম, ফালা, তারপরে তরবারি, ব্লেড, এগুলো সবকিছুই কিন্তু, কেচি, এগুলো কিন্তু এই শার্প উইপনের মধ্যে পড়বে। তো আমরা খুব সুন্দরভাবে এই যে চার্ট, এই চার্টটা একটু মনে রাখলে, প্রয়োজনে বাসায় এই চার্টটা আঁকিয়েও প্র্যাকটিস করতে পারেন আপনারা। এই চার্টটা মনে রাখলে আপনাদের এই চারটা সেকশনে ভুল হবে না। আমার নিজের ভুল হতো অনেক, মানে কোনটা বেলেবল কোনটা নন বেলেবল যদি চিন্তা করি, প্রথম তিনটা হচ্ছে বেলেবল সেকশন, অর্থাৎ এই তিনটাই যদি মামলা হয়, কোনো আসামি মনে করেন তো জানে না যে জামিন হবে কিনা, 325 ধারায় মামলা হয়েছে, এখন আপনাকে জিজ্ঞাসা করবে স্যার জামিন হবে তো, তখন আপনি বলবেন সমস্যা নাই, জামিন করিয়ে দেবো, কারণ বেলেবল সেকশন, জামিন হতে সমস্যা নাই। আর 326 ধারার যদি মামলা হয়, আপনি শিওর দিবেন না যে যে অবশ্যই জামিন হবে, আমি জামিন করার চেষ্টা করব, কারণ জামিন হবে কিনা সেটা মামলার যে ন্যাচার সেটার উপরে নির্ভর করছে। আবার আপোষ হবে কিনা, এবং 326 ধারার মামলা হলে তো সহজে আপোষ হতে চায় না প্রথম দিকে, কারণ যে ভিকটিম সে তো চিকিৎসাধীন আছে, আবার তার রাগটা বেশি আছে, সে প্রতিশোধ পরায়ণ হয়েই তো মামলাটা করেছে, সে চাচ্ছে যে অপরপক্ষ আসামিরা একটু ভেতরে থাকুক কিছুদিন, তারপরে জামিন হোক। অতএব 326 ধারায় কিন্তু জামিন করাটা টাফ হয়। যেখানে 326 থাকবে, নিশ্চয়ই 307 থাকবে, অ্যাটেম্প্ট টু মার্ডার, হত্যার উদ্দেশ্যে কিন্তু গুরুতর আঘাত করেছে এটা বলা হবে, এবং বর্ণনা যদি সেভাবে হয়, 326-এর সাথে 307 যুক্ত থাকলে মামলা জামিন করাটা কিন্তু টাফ হয়ে যায়। তো এই 7 যে পার্ট, এখানে 319 থেকে 338 এ পর্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন গুলো আমরা পড়লাম। এখান থেকে এমসিকিউ আছে, দেখেন আমি কিছু এমসিকিউ পড়ে দিই। ক ঘুষি মেরে খ এর দাঁত ভেঙে দিল। দাঁত ভাঙ্গা আমরা দেখলাম 320 ধারা অনুসারে গুরুতর আঘাত, মারাত্মক জখম। গুরুতর আঘাতকে কিন্তু এখানে মারাত্মক জখম শব্দটা বলছে, এটা জুডিশিয়ারি 15 সালে আসছিল, ওই জুডিশিয়ারির 15 সালের প্রশ্ন, এবং বারের 13 সালে আসছিল, তখন এটাকে বলা হচ্ছে মারাত্মক জখম, আঘাত বলছে না কিন্তু। কিন্তু আমরা বুঝে নেব যে এটা 320 ধারায় 8 প্রকারের মানে এক প্রকার। দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত? এই যে এখানে দাঁত ভেঙে দেওয়া, দাঁত ভেঙে ফেলা, খ 320 ধারার প্রশ্ন। পেনাল কোডের কত প্রকারের আঘাতকে মারাত্মক আঘাত বলে? আমরা দেখলাম 8 প্রকারের আঘাতকে মারাত্মক আঘাত বলে। এটা কিন্তু 320, দেখবেন 320 লিখতে গেলে আমাদের 32 লিখতে হয়, আর এই 32-কে কিন্তু 8 দিয়ে ভাগ যায়। তো 32-কে কিন্তু এই যে যতগুলো অপশন আছে সবগুলোর মধ্যে শুধুমাত্র 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় 32, যেহেতু 32 আহ 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগফল থাকবে না, শূন্য বসানো থাকলেও 320-কেও অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। 40 গুণ 8 হলে 320 হয়। অতএব আমরা এটা একটা ট্রিক ইউজ করতে পারি যে 320 মানে 8 দিয়ে ভাগ যাচ্ছে 8 প্রকার, এইভাবে আমরা 8 প্রকার মনে রাখতে পারি। কোনো অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ বেশি, এখানে এটা বার কাউন্সিল 23 সালের প্রশ্ন, উত্তর হবে ক স্বেচ্ছাকৃত আঘাত। স্বেচ্ছাকৃত যে আঘাত 323 ধারার থেকে এটা আসছে, এবং বেআইনি সমাবেশ 141, অবৈধ বাধাদান 341, এবং 426-এ আছে হচ্ছে অনিষ্ট। তো আমরা পরের গুলো, এই যে গ এবং ঘ কি জিনিস, অবৈধ বাধাদান আর হচ্ছে অনিষ্ট, এগুলো এখনো পড়িনি, যখন আমরা পড়বো তখন আমরা জানতে পারবো। ক স্বেচ্ছায় খ কে বাঁশ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে। পেনাল কোড অনুযায়ী ক এর সর্বোচ্চ শাস্তি কি হবে? তো এখানে উত্তর হবে গ, এটা কিন্তু জুডিশিয়ারির 22 সালের
একটি প্রশ্ন, খুবই লেটেস্ট প্রশ্ন, আমাদের পরবর্তী বার কাউন্সিলের পরীক্ষায় চলে আসতে পারে। 325 বলছে স্বেচ্ছায় কে বাঁশ দিয়ে গুরুতর আঘাত। তাহলে বাঁশ কিন্তু একটা কি ব্লান্ট উইপন। তাহলে ব্লান্ট উইপন মানে কি বিজোড় সংখ্যা, দেখবেন 325 বিজোড়। তাহলে 325-এ ব্লান্ট উইপন বাঁশ। বাঁশ ব্লান্ট উইপন 325 ধারা। 325 ধারা কিন্তু গুরুতর আঘাতের কথা বলা হয়েছে, এবং সেটার শাস্তি 325-এ দেওয়া আছে 7 বছর, আমরা একটু আগে দেখলাম। এক্স ওয়াই কে নাকে ঘুষি মেরে নাক নাক ভেঙে দেয়। তো নাক ভেঙে দেওয়া মানে গ্রন্থি ভাঙা। গ্রন্থি ভাঙলে হচ্ছে এখানে ঘুষি মারা মানে সাধারণ উইপন দিয়ে, তার মানে ব্লান্ট উইপন মারাত্মক আঘাত 325। একটু আগে আমি যেটা দেখালাম, এই 325 মানে গ্রিভিয়াস হার্ট, আর এটা ব্লান্ট উইপন ঘুষি মারা। এই যে হাত, এটা কি শার্প উইপন? এই ঘুষি যখন আমি মুষ্টিবদ্ধ করছি, মুষ্টিবদ্ধ করে কাউকে যদি আমি আঘাত করি, সেটা একটা ব্লান্ট উইপন হিসেবে কাজ করবে। ব্লান্ট উইপনের আলোচনার বিষয় হচ্ছে 323 এবং 325। আমি আবারও দেখাচ্ছি এই চার্ট, ব্লান্ট উইপন। এবং এটা গ্রিভিয়াস হার্ট হচ্ছে কারণ নাক ভেঙে দিয়েছে, আর নাক একটা গ্রন্থ, একটা অঙ্গহানি করেছে, তাই এটা কি হবে, গুরুতর আঘাত 325-এ যাবে। আর যদি এমনি হালকা করে ঘুষি মারে তাহলে 323-এ আসতো, কোনো কিছু ভাঙ্গা বা কোনো ক্ষতির কথা যদি না বলে। মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের সর্বোচ্চ শাস্তি কি? মারাত্মক অস্ত্র, গুরুতর আঘাত। তাহলে মারাত্মক অস্ত্র বলতে এখানে শার্প উইপন। শার্প উইপন কোথায় আছে? জোড় সংখ্যায় আছে, আর জোড় যে সেকশন সেখানে। আর মারাত্মক অস্ত্র আছে কোথায়? গ্রিভিয়াস হার্ট আছে কোথায়? ডান পাশের নিচের দিকে। তার মানে 326 ধারার বিষয়। আমরা এখানে ধারাটা নির্ণয় করে নিব, তারপর চিন্তা করব 326-এ কি আছে। 326-এ 10 বছর সর্বোচ্চ। তো এই ছিল 7টি গুরুত্বপূর্ণ বিগত সালে আসা প্রশ্ন। তো আমি যে এমসিকিউ প্রশ্নগুলো করলাম আজকে পরীক্ষার জন্য, এই রিলেটেড কিছু পরিবর্তন করে প্রশ্ন আসবে, আপনাদের উত্তর করতে পারতে হবে। আজকের যে ক্লাস, সপ্তম পাঠ থেকে আরো যদি কোনো প্রশ্ন থাকে হাত উত্তোলন করবেন, তাহলে আমি কথা বলার সুযোগ করে দেব। কেউ যদি হাত উত্তোলন করতে হয় কি করে সেটা না জানেন, আমি আহ, এখন লাইনটা মানে অন করে দিচ্ছি সবার জন্য। সবার জন্য আমি লাইনটা অন করে দিলাম। কেউ যদি ইচ্ছা করেন লাইনে এসে কথা বলতে পারবেন, হাত উত্তোলন করা লাগবে না। কারো কোনো প্রশ্ন থাকলে লাইনে আসবেন। গিয়াসউদ্দিন আসসালামু সাহেব। আলাইকুম। হ্যাঁ, মানে এখন আর কাউকে হাত উত্তোলন করতে হবে না, একে একে আপনারা লাইনে এসে কথা বলতে পারবেন। নাজমুল হাসান ভাই, নতুন স্টুডেন্ট, কক্সবাজার থেকে। হুম, আজকের ক্লাসটি ছোট ক্লাস ছিল। এখন প্রথম দিকে একটু ছোট ক্লাসই হবে, তারপরে ধীরে ধীরে ক্লাসের সেকশন সংখ্যা বাড়বে, যেহেতু আমাদের সময় আছে। আজকের ক্লাসটি আপনার কেমন লাগলো? কোনো প্রবলেম হলে জি আমাকে বলবেন, সেখানে একটু আবার দেখাচ্ছি। আহ, স্যার ক্লাস সুন্দর করে বুঝিয়েছেন স্যার। এখন আমি তো প্রিভিয়াস ক্লাসগুলো পাইনি, ওর ভিডিও রেকর্ডিং গুলো যদি আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ওই সেন্ড করেন তাহলে। হ্যাঁ, সেগুলো আপনাকে সিরিয়ালে আমি দিয়ে দিচ্ছি। এই ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আর অন্যান্য আহ, ব্যক্তিগত যেগুলো আবদার আছে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, লাইভ ক্লাসে বলার দরকার নাই, ঠিক আছে? জি স্যার, আমার একটা আপনার ব্যক্তিগত যত সাপোর্ট লাগবে আমি আলাদাভাবে দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার আমার একটা প্রিভিয়াস যে প্রশ্নটা টেস্ট টু তে করছেন, ওখানে যে বলছেন যে বিগটিম, বিগ বিগটিম না, যেটা যে প্ররোচনা দিছে আর কি, ওর বয়স যদি 18-র কম হয়, সেক্ষেত্রে শাস্তিটা কেমন, কিরকম হবে? পেনাল কোডের 82 ধারায় এবং 83 ধারায় বলা আছে জেনারেল এক্সেপশনস। 82 ধারার বক্তব্য হচ্ছে যে আন্ডার 9 বছরের কম বয়স্ক যদি শিশু হয়, সেই ক্ষেত্রে আহ, আপনার যে অপরাধী তার বয়সটা ম্যাটার করবে। 9 বছরের কম হলে তার অপরাধী নয়। আর 9 থেকে 12-র মধ্যে সে যদি একটু জড়বুদ্ধি অথবা অটিজম এই টাইপের যদি শিশু হয়, বিকাশ যার কম হয়েছে, তারও অপরাধ নয়। তাহলে 9+ বা যে 13+ এই ধরনের যদি শিশু হয় তাহলেই সে আসামি হতে পারে। অর্থাৎ আসামির বয়স এখানে বয়সের কথা বলেনি, এখানে ভিকটিমের বয়স কত সেটা কিন্তু প্রশ্নে চেয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? আহ, মানে এখানে আমি
জানতে চাচ্ছিলাম যে এখানে তো যে পরচিত করছে তার শাস্তি বিষয়ে বলছিলেন। যদি ওর যে পরচিত করছে তার বয়স যদি কম হয়, 18-র কম হয়, তাহলে কি ওর শাস্তি হবে? এটা জানতে চাচ্ছিলাম স্যার। টেস্ট মানে ক্লাস টেস্ট যেটা নিছেন আর কি স্যার, ওই হুম। ওখানে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, এই যে 23 নম্বর এখন প্রশ্ন, জি জি স্যার। এখানে আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, মানে আসামি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয়, আত্মহত্যাকারী যে আত্মহত্যা করছে, যে ভিকটিম, তার বয়স কত হলে। এখন ভিকটিমের বয়স কত সেটা তো ম্যাটার না, কারণ 305 এবং 306 বলছে যে যদি 18 বছরের কম বয়স্ক হয় তাও আসামি সাজা পাবে, 18 বছরের বেশি হলেও আসামি সাজা পাবে। তাই এখানে আত্মহত্যাকারীর বয়সটা কোনো ম্যাটার না, এই কারণে উত্তর হবে কোনোটি নয়। তার মানে 18 বছরের কম বা 18 বছরের বেশি বা ন্যূনতম 18 বছর, মানে এখানে এজ অফ ভিকটিম ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটার করে না। যে কোনো বয়সের ব্যক্তিকেই যদি কোনো ব্যক্তি প্ররোচনা দেয় তাহলে প্ররোচনাকারী অবশ্যই দণ্ডপ্রাপ্ত হবে। প্রশ্নটা খুবই টেকনিক্যাল, এই কারণে বুঝতে সমস্যা হয় অনেকের। এই প্রশ্ন এবার বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তার মানে এখানে মনে করেন যে আপনি একজন, এখানে আপনি অ্যাবেটর, মানে মনে করেন আপনি অপরাধ করছেন। এখন আপনি একটা শিশুকে আত্মহত্যা করতে প্ররোচনা দেন, তাও আপনার শাস্তি হবে। একটা বড় বয়স্ক কোনো ব্যক্তিকে প্ররোচনা দেন, তাও আপনার শাস্তি হবে। একজন উন্মাদ ব্যক্তিকে প্ররোচনা দিলে শাস্তি হবে। তার মানে আপনি কাকে প্ররোচনা দিচ্ছেন এটা কোনো ব্যাপার না, প্ররোচনা দিলে আপনার শাস্তি হবে। বুঝতে পারেন এই বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আত্মহত্যা আত্মহত্যাকারীর বয়স কত সেটা মানে মানে কোনো বিবেচ্য বিষয় না, ওইটা ম্যাটার না। এটা কোনো ম্যাটার আমি না। পরিচিত মানে করতেছি, এটা আমার অপরাধ। এখানে আপনি প্ররোচনা দিচ্ছেন, কাকে প্ররোচনা দিচ্ছেন সেটা ম্যাটার না। আপনি প্ররোচনা দিলেই শাস্তি পাবেন, তবে কাকে দিচ্ছেন সেটা ম্যাটার করে, শাস্তির পরিমাণটা নির্ভর করে। শিশুকে প্ররোচনা দিলে শাস্তি বেশি হবে, বড় মানুষকে প্ররোচনা দিলে শাস্তি কম হবে। এই কিন্তু হুম, প্ররোচনা দিলেই শাস্তি হবে, এই কারণে এই প্রশ্নের উত্তর হবে কোনোটি নয়। তার মানে এই যে ক হুম। খ গ ঘ এগুলো সঠিক উত্তর নয়। জি স্যার। এবার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন না? আপনার আর যেন কি বলতে চাচ্ছিলেন? স্যার এখন আমি তো পরিচিত করতেছি, আমার বয়স যদি 18-র কম হয়, তাহলে 18 তাহলে কম কি বলতে আমার কত? শাস্তি একই? 18 যদি কম আমার বলতে বয়স কত? 17 হয়, 17 হয় আপনার তাহলে কি? আপনার যদি 17 বছর বয়স হয় তাহলে তো আপনার কারাদণ্ড হলো, আপনাকে কারাদণ্ডে পাঠানো হবে না, আপনাকে শিশু সংশোধনাগারে শিশু পাঠানো হবে। সংশোধন। এই যে, হ্যাঁ, তখন আপনার শিশু আইনে আপনার আলাদা বিচার হবে, সেটা তো একটা ভিন্ন ম্যাটার। আচ্ছা এখানে আচ্ছা। কিন্তু এটা কিন্তু প্রশ্নের বক্তব্য না, প্রশ্নে কিন্তু এটা আপনার জানার জন্য জিজ্ঞাসা করেছেন, আমি বুঝতে পারছি, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তবে ভালো লাগলো আপনার নতুন স্টুডেন্ট হিসেবেও জানার আগ্রহ আছে, এই জানার আগ্রহটা ধরে রাখবেন। এই জানার আগ্রহই আপনাকে পাশ করাবে এবং একজন ভালো লয়ার হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করাবে। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন করতে হবে আপনাকে, প্রশ্ন করতে হবে। আপনি ক্লাসে আসছেন, আপনি পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছেন, আপনার অধিকার আছে আমাকে প্রশ্ন করার। আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, ক্লাসে প্রশ্ন করবেন, আপনি সুযোগ পেলেই প্রশ্ন করে আপনার রেলিভেন্ট প্রশ্নের মাধ্যমে আপনার জায়গাটাকে, বোঝার জায়গাটাকে পরিষ্কার করবেন। কোনো দুর্বোধ্য কোনো কিছু রাখবেন না মাথায়, তাহলে কিন্তু সেখানে প্রশ্ন আসলে আপনি পারবেন না। ক্লিয়ার হয়ে নিতে হবে। আমি ইনস্ট্যান্ট উত্তর দিতে না পারলে আমি সময় নিব, আমি যে সব জানি তা আমি বলছি না, মানুষের জানার শেষ নাই। ঠিক আছে, তবে যেটা শিখবেন স্পষ্ট A to Z শিখবেন, এটা হচ্ছে বক্তব্য। আর কারো কোনো প্রশ্ন করার আছে? প্রশ্ন করার না থাকলে তাহলে ক্লাসটি শেষ করে দিব। সম্ভব হলে আমি রাত্রে খাতা দেখে রেজাল্ট দিয়ে দিব, অথবা কালকে রেজাল্ট পাবেন। তবে আমি কতজন পরীক্ষা দিয়েছে সেটা কাউন্ট করে চিন্তা ভাবনা করতেও পারি রাতে আমি রেজাল্ট দেওয়ার। মোহাম্মদ আলী সাহেব, আপনাকে একটু লাইনে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আলী। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন? জি, ওই যে ওই 18 বছর এটা একটু কিছু কনফিউজ ছিল, এখন বুঝছি ওটা আর কি। ক্লিয়ার হলো? জি। তো আমি আপনাদেরকে বলবো, যেমন এই নোট পড়তে গিয়ে কোনো MCQ প্রশ্নের উত্তরে কিংবা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে আপনারা অবশ্যই পরীক্ষার আগে আমাকে টেক্সট করবেন যে এটা সঠিক আছে কিনা,
হয়তোবা সঠিক আছে, আপনার মনে হচ্ছে যে ভুল আছে, আপনার কনফিউশন লাগছে। যেমন অনেকে আমাকে বললো, স্যার এই প্রশ্নের উত্তর কি, এটা হবে না এটা হবে। যেমন একজন বলল যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে প্ররোচনার শাস্তি কি যদি অপরাধটি সংঘটিত হয় বা ভিন্ন অপরাধ হয়। এটা হচ্ছে 115 ধারার প্রশ্ন। 115 ধারায় 2টি সাজার বিধান আছে, মূল আইন যদি আপনারা খুলে বের করেন। একটা হচ্ছে যদি অপরাধ না হয় তাহলে 7 বছর, আর যদি অপরাধ হয় তাহলে 14 বছর। মানে অপরাধ যদি সামান্যও হয় বা অন্য কোনো অপরাধ হয়, এক কাজ করতে গিয়ে আরেকটা কাজ হয়, তার মানে কোনো না কোনো কাজ হয়েছে, তাহলে 14 বছর, আর না হলে 7 বছর। এই 115 ধারায় 2টি সাজা আছে, উপরে 7 বছর, নিচে দেখবেন 14 বছর। তাই হয়তোবা যিনি প্রশ্ন করেছিলেন কনফিউজড হয়ে প্রশ্ন করেছেন, আমি ওনাকে জবাব দিয়ে দিয়েছি, ক্লাসেও আমি বললাম। তো পরীক্ষার আগে কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেগুলো সলভ করে নেবেন। নোটে ছোটখাটো ভুল থাকতে পারে, মানুষ মাত্র ভুল, সেগুলো সমাধান করে দেওয়া হবে। দু একটা বানান ভুল থাকলে চোখে যদি পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন, তাহলে আমি প্রিন্টের আগে সেগুলো আমি চোখে আমার যেগুলো পড়ছে সেগুলো সংশোধন করে নিচ্ছি। যেগুলো আপনাদের চোখে পড়বে বানান ভুল বা অসঙ্গতি, আপনারা একটু দয়া করে বলবেন, সেটা সম্পাদন করে আমি ফাইনাল প্রিন্ট দেওয়ার ব্যবস্থা করব। ওকে স্যার। তো যেহেতু কেউ আর প্রশ্ন করছেন না, তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ক্লাসটি শেষ করছি। আর এরপরে এরপরের ক্লাসটি আমাদের হবে সোমবারে। আর সোমবারে ক্লাসে সবাইকে উপস্থিতির আহ্বান জানাই, এবং আগামী পরীক্ষাটা শুক্রবারে হবে। শুক্রবারে পরীক্ষা আপনারা আশা করি সবাই দিবেন। ধন্যবাদ সবাইকে রাত জেগে ক্লাস করার জন্য, আমার সাথে থাকার জন্য।